স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 15 নম্বরের একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে সার্বভৌমিকতার সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্য লেখো। প্রথমে তোমাদের সংক্ষেপে বিষয়বস্তুটা বলে দেব, তারপরে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। তারও আগে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো আজকে ক্লাসটা আলোচনা করা যাক। আজকে যে আলোচনাটা আমাদের হবে সেটা হচ্ছে সার্বভৌমিক ক্ষমতা কাকে বলে। সার্বভৌমিকতার অর্থ হচ্ছে চূড়ান্ত ক্ষমতা বা শেষ কথা বলার ক্ষমতা। রাষ্ট্রের, তোমরা ক্লাস 11-এ পড়েছো, রাষ্ট্রের যে প্রধান 4টে বৈশিষ্ট্য আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সার্বভৌমিকতা। সার্বভৌমিকতার মানে হচ্ছে চূড়ান্ত ক্ষমতা বা শেষ কথা বলার ক্ষমতা। আর এই ক্ষমতা কে ভোগ করে? এই ক্ষমতা রাষ্ট্র ভোগ করে এবং এই ক্ষমতা বলে সে আইন তৈরি করে, সে অর্থাৎ রাষ্ট্র আইন তৈরি করে এবং সেই আইন সকলে মেনে চলতে বাধ্য। আর এই সার্বভৌমিকতার দুটি দিক আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ সার্বভৌমিকতা আর একটা হচ্ছে কি বাহ্যিক সার্বভৌমিকতা। অভ্যন্তরীণ সার্বভৌমিকতার অর্থ হচ্ছে রাষ্ট্রের অভ্যন্তরে সমস্ত প্রতিষ্ঠান, সমস্ত ব্যক্তি, সমস্ত সংস্থা রাষ্ট্রের আইন মেনে চলতে বাধ্য। এবং বাহ্যিক সার্বভৌমিকতার অর্থ হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র স্বাধীনভাবে কাজ করবে, অন্য রাষ্ট্রের অধীনে থেকে কাজ করবে না। এই হচ্ছে সার্বভৌমিকতার কনসেপ্ট। এবারে সার্বভৌমিকতার যে বৈশিষ্ট্য আছে, নোটসে তোমরা যে বৈশিষ্ট্যগুলো পাবে সেগুলো 1 নম্বর বৈশিষ্ট্য পাবে তোমরা যে চরমতা, অর্থাৎ সার্বভৌমিক ক্ষমতা হচ্ছে চরম ক্ষমতা। দ্বিতীয় বৈশিষ্ট্য পাবে স্থায়িত্ব, সার্বভৌমিক ক্ষমতা হচ্ছে স্থায়িত্ব। 3 নম্বর বৈশিষ্ট্য অবিভাজ্য। 4 নম্বর বৈশিষ্ট্য পাবে সর্বজনীনতা। 5 নম্বর বৈশিষ্ট্য পাবে হস্তান্তরযোগ্য নয় এবং শেষে পাবে মূল্যায়ন। এবারে তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা বুঝে নাও। একটা জিনিস মনে রাখবে যে নোটসটা কিন্তু খুব সহজ ভাষায় লেখা হয়েছে, যাতে তোমরা সহজে মনে রাখতে পারো এবং যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা হয়েছে যাতে পরীক্ষায় লিখলে তোমরা ভালো নম্বর পেতে পারো। এবার তোমরা নোটসটা অর্থাৎ প্রশ্নের উত্তরটা দেখে নাও এবং তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল সার্বভৌমিকতার সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। প্রথমে তোমাদের ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমিকতা। সার্বভৌমিকতাকে রাষ্ট্রের প্রাণ বলা যায়। ইহা এতই গুরুত্বপূর্ণ যে অধ্যাপক গেটেল বলেছেন, দ্য কনসেপ্ট অফ সোভিয়েন্টি ইজ দ্য বেসিস অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স। অর্থাৎ সার্বভৌমিকতার ধারণা হলো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি। তারপর দেখো সার্বভৌমিকতার সংজ্ঞা। সার্বভৌমিকতা কথাটি দুটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে সুপারেনাস আর একটা হচ্ছে সভরানো। সুপারেনাস আর সভরানো। সুপারেনাস শব্দের অর্থ চূড়ান্ত এবং সভরানো কথার অর্থ হচ্ছে ক্ষমতা। সুতরাং সার্বভৌমিকতার অর্থ হচ্ছে চূড়ান্ত ক্ষমতা, শেষ কথা বলার ক্ষমতা। রাষ্ট্র সার্বভৌমিক ক্ষমতা ভোগ করে, অন্যান্য সামাজিক সংগঠনের এই ক্ষমতা নেই। তারপর দেখো, এই ক্ষমতা বলে রাষ্ট্র আইন তৈরি করে। এই আইন মেনে চলা বাধ্যতামূলক। আইন অমান্য করলে রাষ্ট্র শাস্তি দিতে পারে। এই ক্ষমতার জোরে রাষ্ট্র তার নাগরিকদের এবং সামাজিক সংগঠনের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এই অবাধ কর্তৃত্বের নাম হলো সার্বভৌমিকতা। রাষ্ট্রবিজ্ঞানী বার্জেসের ভাষায় বলা যায়, ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপরে আরোপিত মৌলিক, চরম ও অসীম ক্ষমতার নাম সার্বভৌমিকতা। সার্বভৌমিকতার দুটি দিক আছে, অভ্যন্তরীণ ও বাহ্যিক। অভ্যন্তরীণ সার্বভৌমিকতার অর্থ হলো রাষ্ট্রের আইন তার সীমানার মধ্যে সব নাগরিক ও প্রতিষ্ঠান অবশ্যই মেনে চলবে। সহজ কথায়, রাষ্ট্র তার সীমানার মধ্যে সব নাগরিক ও প্রতিষ্ঠানের ওপর আদেশ জারি করতে পারে, কিন্তু কারোর কাছ থেকে আদেশ গ্রহণ করবে না।
অন্যদিকে বাহ্যিক সার্বভৌমিকতার অর্থ হলো আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র স্বাধীনভাবে কাজ করবে, অন্য রাষ্ট্র তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এবার দেখো সার্বভৌমিকতার বৈশিষ্ট্য। সার্বভৌমিকতা সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী যেসব সংজ্ঞা দিয়েছেন সেগুলি বিশ্লেষণ করলে আমরা সার্বভৌমিকতার নিম্নলিখিত বৈশিষ্ট্য দেখতে পাই। 1 নম্বর বৈশিষ্ট্য কী আছে? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চরমতা। সেখানে কি বলা হচ্ছে? রাষ্ট্রের সার্বভৌমিকতার বৈশিষ্ট্য হলো চরমতা, অর্থাৎ রাষ্ট্র চরম ক্ষমতার অধিকারী, কোনো শক্তি আইনগতভাবে তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। অবশ্য বাস্তবে এমন চরম ক্ষমতার সন্ধান পাওয়া যায় না, কারণ হেনরি মেইন বলেছেন রাষ্ট্র মানুষের নীতিবোধ, ধর্মীয় নীতি প্রভৃতিকে অগ্রাহ্য করতে পারে না। আন্তর্জাতিক চিন্তাবিদরা বলেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র অসীম ক্ষমতার অধিকারী নয়, কারণ প্রতিটি রাষ্ট্র কিছু পরিমাণে আন্তর্জাতিক আইন মেনে চলে। বিশ্বের জনমতকে উপেক্ষা করে কোনো রাষ্ট্র বেশি দিন আইন তৈরি করতে পারে না। তারপরের পয়েন্ট হচ্ছে স্থায়িত্ব। রাষ্ট্র বলছে স্থায়িত্ব হলো সার্বভৌমিকতার অন্যতম বৈশিষ্ট্য। রাষ্ট্রের সার্বভৌম শক্তি ব্যবহার করে সরকার, কিন্তু সরকার স্থায়ী নয়, তার পরিবর্তন ঘটে। কিন্তু সার্বভৌমিকতার স্থায়িত্ব নষ্ট হয় না। যতদিন রাষ্ট্র থাকে ততদিন তার সার্বভৌমিকতাও থাকে। যে ব্যক্তি বা সরকার রাষ্ট্রের হয়ে ওই ক্ষমতা ব্যবহার করে সে সরে গেলেও সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের হাতেই থেকে যায়, অন্য কেউ এলে তাকে আবার ব্যবহার করে। তারপর দেখো অবিভাজ্যতা মানে কি? ভাগ করা যায় না। সার্বভৌমিকতার আরেকটা বৈশিষ্ট্য হলো একে ভাগ করা যায় না। অধ্যাপক গার্নারের ভাষায় সার্বভৌমিকতা যেহেতু একটি একক, তাই একে ভাগ করা যায় না। ইহা একটি মাত্র জায়গায় কেন্দ্রীভূত থাকে। অনেকগুলি প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দিলে সার্বভৌমিকতার অস্তিত্ব থাকবে না। অধ্যাপক গেটেলের ভাষায় বলা যায় টু ডিভাইড সভরিয়েন্টি ইজ টু ডিস্ট্রয় ইট, অর্থাৎ সার্বভৌমিকতাকে ভাগ করার অর্থ তাকে ধ্বংস করা। তারপর দেখো অবশ্য বহুত্ববাদীরা বলেছেন সার্বভৌম ক্ষমতাকে রাষ্ট্র ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেওয়া উচিত, কারণ এই সব প্রতিষ্ঠান মানুষের বিকাশে সাহায্য করে। কিন্তু এই বক্তব্যকে সমর্থন করা যায় না, কারণ সমাজ জীবনে বিভিন্ন বিরোধের মীমাংসার জন্য একটি চূড়ান্ত শক্তিশালী প্রতিষ্ঠান প্রয়োজন। আবার কেউ বলেছেন যুক্তরাষ্ট্র ক্ষমতা কেন্দ্র ও রাজ্যের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাই অধ্যাপক ল্যাস্কি বলেছেন যুক্তরাষ্ট্রে সার্বভৌমিকতার অবস্থান নির্ণয় করা সম্পূর্ণ অসম্ভব। পরের পয়েন্ট আছে দেখো সর্বজনীনতা সার্বভৌমিকতার আরেকটি বৈশিষ্ট্য। এর অর্থ হলো রাষ্ট্র আইন তৈরি করে, তা রাষ্ট্রের সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর সমানভাবে প্রযোজ্য। এই আইনকে কেউ অমান্য করতে পারে না। এমনকি কোনো বিদেশি সংস্থা রাষ্ট্রের মধ্যে কাজ করলেও তাকে রাষ্ট্রের আইন মেনে চলতে হয়। এই নিয়মের ব্যতিক্রম আছে। কূটনৈতিক ও সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিনিধিরা এই নিয়মের অধীনে পড়ে না, তবে রাষ্ট্র স্বেচ্ছায় আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এই ব্যতিক্রম নীতি গ্রহণ করেছে, তাই সে ইচ্ছা করলে এই নীতিকে অস্বীকার করতে পারে। তারপর দেখো হস্তান্তরযোগ্য নয়। সার্বভৌমিকতা হস্তান্তর করা যায় না, কারণ সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের পানকে ত্যাগ করলে যেমন জীবদেহের বিনাশ হয়, তেমনি সার্বভৌমিকতাকে হস্তান্তর করলে রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। অধ্যাপক ডুগুই যথার্থই বলেছেন সার্বভৌমিকতার হস্তান্তর আত্মহত্যার শামিল। গণতন্ত্রে একটা দলের পরিবর্তে শাসন ক্ষমতা অন্য দল আসতে পারে, কিন্তু তাতে সার্বভৌমিকতার হস্তান্তর বোঝায় না, শুধু ক্ষমতার ব্যবহারকারীর পরিবর্তন বোঝায়। অর্থাৎ সার্বভৌমিকতা রাষ্ট্রের সঙ্গে যুক্ত থাকে, রাষ্ট্র তার সার্বভৌমিকতা নিয়ে অবস্থান করে। তারপর দেখো মূল্যায়ন। সুতরাং দেখা যাচ্ছে সার্বভৌমিকতার একাধিক বৈশিষ্ট্য আছে, তবে কোনো একটি বিশেষ বৈশিষ্ট্যকে পৃথক করে তার উপর গুরুত্ব আরোপ করা যাবে না। সবগুলি বৈশিষ্ট্যের সমন্বয় করলে সার্বভৌমিকতার প্রকৃত স্বরূপ জানা সম্ভব হয়। তারপর দেখো
অবশ্য একথা সত্য যে সার্বভৌমিকতার প্রকৃতি সম্পর্কে ঐক্যমত গড়ে ওঠেনি। একত্ববাদী ও বহুত্ববাদীদের মতপার্থক্য আছে, মানে একত্ববাদী আর বহুত্ববাদীদের মধ্যে মতপার্থক্য আছে, তথাপি সার্বভৌমিকতার ধারণাটি গুরুত্ব কমেনি। অধ্যাপক গেটেল বলেছেন সার্বভৌমিকতার ধারণাটি হলো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি। এই ছিল তোমাদের আজকের ক্লাস।